মোহাম্মদ শাহ আলম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এটি তো সত্যি যে অনেক সাধারণ মানুষকে যেভাবে আলাদা করেও জেরা করা হয়, যদি কাউকে সন্দেহ হয়, আমরা সেটিও দেখেছি, ইমিগ্রেশন আলাদা করে নিয়ে আলাদা ডেস্কে হ্যাঁ, জিজ্ঞাসা করা হয়। আমি এই ইমিগ্রেশনের এই ধরনের দায়িত্বে মানুষ যারা, ছিলাম, আমি বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করে দিতে পারবো আপনাকে। বেসিক্যালি যে ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট, আমি যদি ইমিগ্রেশনের পক্ষে কথা বলতে যাই, আমি পক্ষে বলবো না, বলছি না, যদি বলতে যাই তাহলে দেখবেন আপনি ইমিগ্রেশনের লোকের কিছু ভালো যুক্তি দিবে। আমি শুধু যুক্তির খাতিরে কথাটা বলছি, আমি সাপোর্ট করছি না এই নোশানটা। আমি এখন যেটা বলবো, ইমিগ্রেশন কি বলবে যে জনশক্তি ব্যুরোর ক্লিয়ারেন্স আছে, আমি কিভাবে তাকে আটকাবো? জনশক্তি ব্যুরোর ক্লিয়ারেন্স কিভাবে আসে, ছাড়পত্র কিভাবে পায়? ওই মালয়েশিয়া কিংবা সৌদি আরব বা বিভিন্ন দেশে যে লেবার উইং, তারা তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে, লিবিয়ারিয়াতে। একটা যখন জনশক্তি ব্যুরো ক্লিয়ারেন্সটা দেওয়া হবে, কি করতে হবে? দেখতে হবে চাকরির ভিসা আছে কিনা। চাকরির ভিসা থাকলেই হবে না, চাকরির ভিসার এগেনস্টে আসলেই চাকরিটা আছে কিনা। চাকরির থাকলেও হবে না, চাকরিটা পর্যাপ্ত মানসম্মত, তার সম্মানী বেতন আছে কিনা। এই তিনটা জিনিস যখন ক্লারিফাইড হয়ে নিশ্চিত মনে করবে যে না, এই লোকটা গেলে, ওই দেশে গেলে তার কোনো সমস্যা হবে না, তখনই তাকে ছাড়পত্র দেওয়ার কথা। আবার আপনি তাকে জিজ্ঞেস করেন লেবার উইংকে, বলবে আমাদের জনশক্তি খুবই কম, একটা মানুষ আমরা কয় জায়গায় যাবো, ছোটাছুটি করবো, সবাই আমরা আঙুল দেখাতে পারি, এটা যথেষ্ট না। আর আমি এই কথাটা একমত না যে প্রলুব্ধ ভিকটিমরা দায়ী, আমি না। যারা প্রলুব্ধ করে তারা বরং বেশি দায়ী, আর যারা ফ্যাসিলিটেটর আমরা, এই বড় চেয়ারের মানুষগুলো, যারা জিনিসটা দেখেও না দেখার ভান করি, বোঝেও না বোঝা ভান করি, এটা ইমিগ্রেশন বলেন, লেবার উইং বলেন, জনশক্তি ব্যুরো বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, কেউ দায় এড়াতে পারে না। অবশ্যই অবশ্যই এখানে আমরা নীতির বাণী শুনিয়ে কোনো কাজ হবে না। শক্ত আইন আছে আমাদের দেশে, মানব পাচার প্রতিরোধ দমন আইন আছে, 26 সালে আইনটা নতুন করে আবার অধ্যাদেশও হয়েছে। আইনটা প্রয়োগ কি পরিমাণে কম হচ্ছে, আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিই। এই আইন অনুসারে আমাদের 2012 সাল থেকে আমাদের কাছে জাতীয় মানব পাচার দমন সংস্থা আইনে আছে। একটা প্রোগ্রাম আপনি এই গত 12 বছরে একটা সিঙ্গেল প্রোগ্রাম যে মানব পাচার দমন সংস্থা কিছু লোককে একত্র করে কথা বলেছে, একটা সাংবাদিক সম্মেলন করেছে, কোনো অ্যাক্টিভিটিসকে আপনি দেখেছেন? আপনি বলতে পারবেন এই সংস্থার সদস্যকে বা কারা কি আছে? পারবেন না, কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি একটা উদাহরণ দিলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা বহুদিন যাবৎ বলে এসেছেন আমরা শুধু বৈধ প্রবাসীদের মন্ত্রণালয়, আমরা অবৈধদের না। অফিসিয়ালি বলেছেন কথাগুলো। কি করে বলতে পারে মানুষ এগুলো? আমি বলছি না ইমিগ্রেশন যে জাতীয় কি বলে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দেখে সিলটা মেরে দেয়, এটাকে আমি জাস্টিফাই করছি না। আমি বলছি এই এরকম একটা ছাড়পত্র যদি উনি দিতে না পারেন, না দেবেন। চাকরির ভিসা, চাকরি নেই, চাকরির ভিসা নেই, ট্যুরিস্ট ভিসা, জিয়ারা ভিসা, সেগুলোতে কি করে ছাড়পত্র পড়ে? কেন আমি এরকম একটা ছাড়পত্র দেব? আমি যখন আপনি আমাকে প্রলুব্ধ ভিকটিম বলে দায়ী করছেন আমার প্রলোভনকে, আমি একজন আমজনতা, আমি একজন করদাতা নাগরিক, আমি কি বিশ্বাস করবো না ইমিগ্রেশনের সিলটাকে? আমি কি বিশ্বাস করবো না জনশক্তি ব্যুরোর ছাড়পত্রটাকে? আমি কি বিশ্বাস করবো না যে ক্লিয়ারেন্স এসেছে, আমার দূতাবাস আমাকে বলছে যে না ইউ ওয়েলকাম, কোনো সমস্যা নেই? আমার কি অন্যায় হয়েছে বিশ্বাস করাটা? তো কেন আপনি আমাকে শুধু দায়ী করছেন না, আমাকে প্রোটেকশন দিচ্ছেন না? কেন আপনি প্রোটেকশন দিচ্ছেন শুধুমাত্র এই মূল হোতাদেরকে? কেন? আমরা মানব পাচার এটা একটা অফিসিয়ালি একটা সংঘবদ্ধ অপরাধ, আর সংঘবদ্ধ অপরাধে আমাদের রোলটা কি থাকছে? ওই আম্বর আলী, বস্কো আলী, কিছু লোকাল মাদারীপুরের দালাল আর ঢাকার দালাল কয়েকটাকে ধরে আপনি মানব পাচার দমন করবেন, আর মূল হোতা যারা আছে তারা তাদের মতো করে ঘুমাবে। আর আমাদের কতগুলো বিভ্রান্তিতে আমরা থাকি। কি বিভ্রান্তি? যাই হোক, কিছু টাকা তো আমাদের আসছে, রেমিটেন্স তো আসছে। অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি ফলস। আমি দুটো কথা আপনাকে বলি। প্রথম কথা, মানব পাচারের মাধ্যমে যে অর্জিত রেমিটেন্স যদি কিছু আসে, এটা কি সে ব্যাংকিং চ্যানেলে আসে? না, এটা টাকাটা যায় হুন্ডি ব্যবসায়ীর কাছে, মানব পাচার চক্রের সহযোগীর কাছে। হুন্ডি ব্যবসায়ীটা লিবিয়ায় বলেন, মালয়েশিয়া বলেন, যেখানেই বলেন, যখন ফরেন রেমিটেন্সটা কালেক্ট করে, সে কি এই রেমিটেন্সটা বাংলাদেশে ব্রিফকেস করে পাঠিয়ে দেয়? না, সে ওই দেশে এটা আরামে থাকে, ওই দেশে তার স্বর্গ গড়ে।
ভিন্ন ভিন্ন দেশে, মানে দেশের বাইরে। তো দেশে এটা পেব্যাক কী করে হয়? আমি $10 দেই, 10 দিরহাম দেই কিংবা 10,000 দিরহাম দেই, আমি যখন কষ্টার্জিত রেমিটেন্সটা আমি হুন্ডি ব্যবসার হাতে তুলে দিলাম, এটা পেব্যাক কী করে হয় আমাকে বলেন? পেব্যাক হওয়ার কোনো ব্যবস্থা নেই যদি বাংলাদেশে কোনো ক্রাইম প্রডিউসড মানি এটা এগেনস্টে তৈরি করা না হয়। এটা আপনার মাদকের টাকা হতেও পারে, মুক্তিপণের টাকা হতে পারে, কিংবা দুর্নীতির টাকা হতে পারে। আর উল্টোভাবে আবার বলি আপনাকে, উল্টোভাবে বলি, আমি যদি একটা দুর্নীতিবাজ মানুষ হই, আমি যদি মালয়েশিয়ায় আমি টাকা নিয়ে যেতে চাই, এটা 1 লাখ টাকা হোক আর 1 লাখ কোটি টাকা হোক, আমি কি আসলে ফিজিক্যালি টাকাটা নিয়ে যাই? না, আমি টাকাটা এই দেশে হুন্ডি ব্যবসার হাতে তুলে দিই। হুন্ডি ব্যবসায়ী কী করে? তার কাউন্টার পার্ট মালয়েশিয়া বা লিবিয়া যেখানেই বলেন, তার কাউন্টার পার্টের সাথে কথা বলে ওখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকের কাছ থেকে, মাইন্ডেড, বাংলাদেশের প্রবাসী শ্রমিকের কাছ থেকে এই রেমিটেন্সটা করে নেয়, আদায় করে নেয় বা সংগ্রহ করে নেয়, করে ওই যে দুর্নীতির টাকা, মাদকের টাকা, ওটা দিয়ে পেব্যাক করে। এই টাকাটা যদি আপনার একটা রুটিন রেমিটেন্সে যেত, অথরাইজ ডিলারের মাধ্যমে হতো, তাহলে কি করতো? বাংলাদেশ সরকার এই টাকাটা পে করতো, এমন রেমিটেন্স আমাদের কাছে থাকতো। আমি একটু কথা শেষ করছি আপনাকে। আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি। আমরা খুব বড় বড় চেয়ারের মানুষগুলো, আমি অনেক বড় মানুষের সাথে কথা বলেছি, চোখ বুঝে নাক বুঝে বলে, না না আপনি জানেন না, আসলে ব্যাপারটা আমাদের রেমিটেন্স আসে, অঙ্ক কষে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো আসে না, তারপরে উনি বিভ্রান্তিতে থাকেন, মনে করেন বাংলাদেশের রেমিটেন্স। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, যেই টাকাটা আমার ফর্মাল চ্যানেলেই ঢুকতে পারছে না, ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে হুন্ডি ব্যবসায়ীর কাছে। উল্টোভাবে আমি আরেকটা কথা বলি, লিবিয়ায় যে রেমিটেন্সটা কালেক্ট করে মানব পাচারকারী বলেন বা দুষ্টচক্র বলেন, ওখানেই কেন মারধরের ঘটনাটা ঘটে? মালয়েশিয়া অন্য দেশে কম হয়, কেন হয়? কারণ ওই দেশে এরকম কোনো পণ্য বা সেবা বিনিময়ের ব্যবস্থা নেই। একটা পণ্য বা সেবা, সেজন্য সেখানে কি করতে হবে? আমি যদি লিবিয়ার একজন মানে হুন্ডি চক্রের একটা সদস্য হই, আমি যদি কিছু ফরেন রেমিটেন্স ওই অঞ্চলে কালেক্ট করি, আমাকে আপনি বলেন তো আমি কিভাবে এই বাংলাদেশে যার থেকে টাকাটা কালেক্ট করেছি তার আত্মীয় স্বজনকে বাংলাদেশে কিভাবে পেব্যাক করব? পেব্যাক করতে গেলে আমার আরো কিছু ভিকটিম ধরতে হবে, তার পিটাতে হবে এবং মুক্তিপণ আদায় করতে হবে। সেই টাকাটা আবার এখানে সেটা তো মানব পাচার থেকে আমরা রেমিটেন্স আমাদের হারাচ্ছি, বাড়ছে তা না, এটা বিভ্রান্তিপূর্ণ ধারণা। বিষাক্ত সেবা বা পণ্য আমরা পাচ্ছি, আমার পাচারকারী দলের শক্তি বাড়াচ্ছি, আমার দরিদ্রতা বাড়াচ্ছি। আমাদের হাসান সাহেব অনেক সুন্দর করে বললেন যে 40 বছর ধরে মাদারীপুরের লোক বিদেশে যাচ্ছে, তার কাছে গেম হয়ে গেছে, এটা গেম, মানে এটা অ্যাডভেঞ্চার। সে অ্যাডভেঞ্চারাস মানুষগুলো কেন ধনী হচ্ছে না? কেন বাংলাদেশের দরিদ্রতম দেশ হিসেবে আছে? আমার দেশের সম্মান মর্যাদা, আমরা মধ্য আয়ের দেশ বলছি, একটা রোহিঙ্গা যদি যায়, এটা আমার একটা যুক্তি খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের মানুষ কেন যাচ্ছে? অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছে? মোটেও না। বাংলাদেশের মানুষ যাচ্ছে প্রলুব্ধকারী মানব পাচার চক্রের তার কবলে পড়ে, প্রতারণার শিকার হয়ে।